এখন আমরা সৃজনশীল শুরু করব। বল ও সরল যন্ত্র। ১ নম্বর প্রশ্নটা দেখি। ইজাজ লক্ষ্য করল তার রাবারটিকে সহজেই বাঁকানো, মোচড়ানো, চাপানো বা লম্বা করা যায়। তাছাড়া মার্বেল খেলার সময় খেয়াল করল কোনো গতিশীল মার্বেলের সাথে সংঘর্ষে স্থির মার্বেল গতিশীল হয় এবং কিছু সময় পর উভয় মার্বেলই থেমে যায়। বলের একক কি? ক নম্বর প্রশ্নে বলছে বলের একক কি? বলের একক নিউটন। ক নম্বর প্রশ্নের উত্তর কি? বলের একক নিউটন। খ যান্ত্রিক সুবিধার একক নেই কেন? যান্ত্রিক সুবিধার একক নেই কারণ এটা সমজাতীয় দুটি রাশির অনুপাত। যান্ত্রিক সুবিধা একের থেকে বেশি, একের সমান এবং একের থেকে কম হতে পারে। একের থেকে বেশি, একের সমান এবং একের থেকে কম হতে পারে। যেহেতু এটি একই জাতীয় দুটি রাশির সরল অনুপাত তাই এর কোনো একক নেই। গ রাবারটির অবস্থার পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো। ইজাজ তার রাবারটি সহজেই বাঁকাতে, মোচড়াতে, চাপাতে বা লম্বা করতে পারত। এই ক্ষেত্রে রাবারটির আকৃতির পরিবর্তন ঘটেছে আর ইজাজ হাত দিয়ে রাবারের উপর যে শক্তি প্রয়োগ করলো তা হচ্ছে বল, অর্থাৎ রাবারের উপর বল প্রয়োগ করায় এর ভেতরের অভ্যন্তরীণ গঠনের বিচ্যুতি ঘটেছে। এর কারণ বল প্রয়োগে বস্তুর আকার, আকৃতি বা অবস্থার পরিবর্তন হয়। রাবার কিছুটা নরম হওয়ায় সহজে এর পরিবর্তন ঘটলো, তবে এটা যদি খুব শক্ত কোনো যেমন লোহা হতো তবে একই বল প্রয়োগে এর কোনো পরিবর্তন হতো না। ঘ উল্লেখিত ঘটনাগুলো থেকে কি সিদ্ধান্ত আসা যায় আলোচনা করো। উদ্দীপকের ঘটনায় রাবার থেকে স্থির ও গতিশীল মার্বেলের উপর বল প্রয়োগ করা হয়েছে। এ থেকে নিম্নোক্ত সিদ্ধান্ত আসা যায়: বস্তুর উপর বল কোনো স্থির বস্তুকে গতিশীল এবং গতিশীল বস্তুকে স্থির করে বা করতে চায়। ২ চলন্ত বস্তুর গতি বাড়াতে বা কমাতে পারে। ৩ চলন্ত বস্তুর গতির দিক পরিবর্তন করে বা করতে চায়। ৪ কোনো বস্তুর আকার বা আয়তন পরিবর্তন করে বা করতে চায়। মোট কথা, বল প্রয়োগে বস্তুর অবস্থার বা অবস্থানের পরিবর্তন হয় বা হতে চায়। তাহলে আমরা আশা করি ঘ নাম্বারটা বুঝতে পেরেছি। চলো এবারে আমরা ৩ নম্বর প্রশ্নটা দেখি। ৩ নম্বর প্রশ্নে কি বলছে দেখো। একটি লিভারের উপর ২০০ নিউটন বল প্রয়োগ করে ৩০০ নিউটন ওজনের ভার উত্তোলন করা হয়েছে। ক জাতি কোন শ্রেণীর লিভার? জাতি হলো দ্বিতীয় শ্রেণীর লিভার। জাতি দ্বিতীয় শ্রেণীর লিভার। খ গতিশীল বস্তু থেমে যাওয়ার কারণ কি? গতিশীল বস্তু থেমে যাওয়ার কারণ কি? খ উত্তর হচ্ছে সাধারণভাবে যা গতিশীল তা তার গতিকে ধরে রাখতে চায়, অর্থাৎ গতিশীল অবস্থায় থাকতে চায়। সাধারণভাবে যা গতিশীল তা তার গতিকে ধরে রাখতে চায়, অর্থাৎ গতিশীল অবস্থায় থাকতে চায়, কিন্তু এ গতির বিপরীতে সবসময় একটা বাধা কাজ করে। যেমন মাটিতে কোনো স্থির মার্বেলের উপর বল প্রয়োগ করলে মার্বেলটি গতিশীল হয়, কিন্তু কিছু সময় পরেই এটি থেমে যায়। এর কারণ মাটির ঘর্ষণ বল, যা মার্বেলের গতির বিপরীতে কাজ করে। এর কারণ কি? মাটির ঘর্ষণ বল, যা মার্বেলের গতির বিপরীতে কাজ করে। এর গতি রোধ করে। এ অবস্থায় বিপরীতমুখী বাধার কারণে গতিশীল বস্তু একসময় থেমে যায়। আশা করি বুঝতে পেরেছো। এরপরে গ নাম্বার প্রশ্নে বলছে যান্ত্রিক সুবিধা নির্ণয় করতে বলছে। এখন উদ্দীপকে আমরা কি পাই দেখো তো। উদ্দীপকে আমরা কি পাই? উদ্দীপকে বলা হয়েছে ২০০ নিউটন বল প্রয়োগ করে ৩০০ নিউটন ওজনের ভার উত্তোলন করা। তাহলে আমরা ভার কি পেলাম? তাহলে আমরা ভার পেলাম হচ্ছে ৩০০ নিউটন প্রযুক্ত বল ২০০ নিউটন। আমরা কি জানি? লিভারের যান্ত্রিক সুবিধা সমান ভার ভাগ প্রযুক্ত বল। যান্ত্রিক সুবিধা সমান ভার ভাগ প্রযুক্ত বল। এই সূত্রটা মুখস্থ করে ফেলো। এখান থেকে এমসিকিউ আসবে, সৃজনশীল আসবে, সংক্ষিপ্তও আসতে পারে। যান্ত্রিক সুবিধা সমান ভার ভাগ প্রযুক্ত বল। এখন ভার কত? ৩০০ নিউটন। বল কত? প্রযুক্ত বল ২০০ নিউটন। এখন ৩০০ কে ০,০০,০০ চলে গেলে ৩ কে ২ দ্বারা ভাগ করলে কত হয়? ১.৫ হয়। তাহলে লিভারের যান্ত্রিক সুবিধা হচ্ছে ১.৫। এরপরে আমরা ঘ নাম্বার প্রশ্নটা দেখি। যদি লিভারটির যান্ত্রিক সুবিধা ৫ হয় তাহলে ১০০ নিউটন বল প্রয়োগ করে সর্বোচ্চ কতবার উত্তোলন করা সম্ভব? যদি লিভারটির যান্ত্রিক সুবিধা ৫ হয় তাহলে ১০০ নিউটন বল প্রয়োগ করে সর্বোচ্চ কত ভার উত্তোলন করা সম্ভব? এটা আমাদেরকে বের করতে হবে। আমরা কি জানি? যান্ত্রিক সুবিধা সমান ভার ভাগ প্রযুক্ত বল। এখন আমাদেরকে যান্ত্রিক সুবিধা দেওয়া আছে, বল দেওয়া আছে, কি বের করতে হবে? ভার বের করতে হবে। চলো বের করি। এখানে লিভারের যান্ত্রিক সুবিধা হচ্ছে ৫, প্রযুক্ত বল ১০০ নিউটন। আমরা জানি লিভারের যান্ত্রিক সুবিধা সমান ভার ভাগ প্রযুক্ত বল। ভার ভাগ প্রযুক্ত বল। এখন ভারটা বের করতে হলে কি হবে? এই প্রযুক্ত বলের সাথে যান্ত্রিক সুবিধা গুণ হবে।
লিভারের যান্ত্রিক সুবিধার প্রযুক্ত বল গুণ হবে, এটা উপরে চলে যাবে। তাহলে আমরা কি বলতে পারবো, ভার সমান যান্ত্রিক সুবিধা গুণ প্রযুক্ত বল। ভার সমান যান্ত্রিক সুবিধা গুণ প্রযুক্ত বল। যান্ত্রিক সুবিধা 5, প্রযুক্ত বল 100 নিউটন, তাহলে টোটাল 500 নিউটন। শেষ। দেখো 5 নাম্বার প্রশ্নটা দেখো কি বলছে। 5 নম্বর প্রশ্নে একটা লিভার দেওয়া আছে, তারপর এখানে কি দেওয়া আছে, ভার দেওয়া আছে, এখানে প্রযুক্ত বল দেওয়া আছে। ক নাম্বার বলছে প্রযুক্ত বল কাকে বলে, যা কোনো স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, অথবা কোনো গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতি, আকার ও আকৃতি পরিবর্তন করে বা করতে চায় তাকে প্রযুক্ত বল বলে। খ লিভারের নীতিমালা ব্যাখ্যা করো। লিভারের নীতিমালা নিম্নরূপ: বল গুণ বল বাহুর দৈর্ঘ্য সমান ভার গুণ ভার বাহুর দৈর্ঘ্য। লিভারের নীতিমালা হচ্ছে বল গুণ বল বাহুর দৈর্ঘ্য সমান ভার গুণ ভার বাহুর দৈর্ঘ্য। লিভারের নীতিমালা বল গুণ বল বাহুর দৈর্ঘ্য সমান ভার গুণ ভার বাহুর দৈর্ঘ্য। মুখস্থ হয়ে গেছে। এরপরে এখানে বল যেই বিন্দুতে প্রযুক্ত হয় তা থেকে ফালক্রাম পর্যন্ত দূরত্ব হলো বাহুর দৈর্ঘ্য। বল যে বিন্দুতে প্রযুক্ত হয় তা থেকে ফালক্রাম পর্যন্ত দূরত্ব হলো বাহুর দৈর্ঘ্য। অনুরূপভাবে ভার থেকে ফালক্রাম পর্যন্ত দূরত্ব হলো ভার বাহু। গ নাম্বারে চিত্র থেকে ভার নির্ণয় করো। এখানে চিত্রে দেখো বল বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে, এই যে বল বাহুর দৈর্ঘ্য 7.7 সেন্টিমিটার। তারপর ভার বাহুর দৈর্ঘ্য, এই যে এটা হচ্ছে ভার বাহুর দৈর্ঘ্য 5.5 সেন্টিমিটার। বল কত দেওয়া আছে, বল কত প্রযুক্ত হচ্ছে, 50 কেজি বল প্রযুক্ত হচ্ছে। 50 কেজিকে আমরা 9.8 দ্বারা গুণ করতে হবে। সবসময় কেজি থাকলে আমাদের কি করতে হবে, এটাকে নিউটনে নিয়ে যেতে হবে। নিউটনে নিতে হলে কি করা লাগবে, 9.8 দিয়ে গুণ করতে হবে। শুধু 50 কেজি লিখলে হবে না, 50 গুণ 9.8 দিয়ে গুণ করে নিউটনে নিতে হবে। তাহলে 50কে 9.8 দ্বারা গুণ করলে 490 নিউটন আসে। আমরা কি জানি, ভার ভাগ বল সমান বল বাহুর দৈর্ঘ্য ভাগ ভার বাহুর দৈর্ঘ্য। ভার ভাগ বল সমান বল বাহুর দৈর্ঘ্য ভাগ ভার বাহুর দৈর্ঘ্য। এখন ভার ভার তো বের করতে হবে, বল কত দেওয়া আছে, 490 নিউটন বের করলাম, নিচে লিখবো। তারপর ভার হচ্ছে 7.7 সেন্টিমিটার, বল বাহুর দৈর্ঘ্য হচ্ছে 7.7 সেন্টিমিটার, আর ভার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5.5 সেন্টিমিটার। তারপর কি করব, ভারটা বের করতে হলে কি করা লাগবে, এই 490টা 7.7 সাথে গুণে চলে যাবে, উপরে গুণ আকারে উপরে চলে যাবে। তাহলে ভার বের করব, তাহলে কি হবে, 7.7 ইন্টু 490 ডিভাইডেড বাই 5.5। তাহলে সবকিছু করার পর ক্যালকুলেশন করে 686 নিউটন আসবে। এরপর ঘ নাম্বারটা দেখি, চিত্র থেকে কিভাবে যান্ত্রিক সুবিধা বেশি পেতে পারি তার একটা গাণিতিক যুক্তি দিয়ে আলোচনা করো। ঠিক আছে। উদ্দীপকের চিত্রটি একটি কি লিভার, যার ভারবাহু দৈর্ঘ্য 5.5 সেন্টিমিটার, বল বাহু দৈর্ঘ্য 7.7 সেন্টিমিটার। আমরা জানি যান্ত্রিক সুবিধা সমান বল বাহুর দৈর্ঘ্য ভাগ ভার বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ যান্ত্রিক সুবিধা বল বাহুর দৈর্ঘ্যের সমানুপাতিক এবং ভার বাহুর দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। যান্ত্রিক সুবিধা কি, বল বাহুর দৈর্ঘ্যের, এই যে যান্ত্রিক সুবিধা বল বাহুর দৈর্ঘ্য, যেটা উপরে থাকে সেটা সমানুপাতিক, আর যেটা নিচে থাকে সেটার ব্যস্তানুপাতিক। যান্ত্রিক সুবিধা এটা উপরে আছে এই জন্য বল বাহুর দৈর্ঘ্যের সমানুপাতিক, আর ভার বাহুর দৈর্ঘ্য নিচে আছে, তার মানে যান্ত্রিক সুবিধা ভার বাহুর দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, এটা মনে রাখবা। তারপর ভার বাহুর দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, অর্থাৎ বল বাহুর দৈর্ঘ্য বাড়ালে যান্ত্রিক সুবিধা বাড়বে এবং কমলে যান্ত্রিক সুবিধা কমবে। আবার ভার বাহুর দৈর্ঘ্য বাড়লে যান্ত্রিক সুবিধা কমবে এবং কমলে যান্ত্রিক সুবিধা বাড়বে, যেহেতু ব্যস্তানুপাতিক হলে বাড়লে কমবে, কমলে বাড়বে, এরকম। অতএব উদ্দীপকটির চিত্রটি থেকে বেশি যান্ত্রিক সুবিধা পেতে হলে বল বাহুর দৈর্ঘ্য বাড়াতে হবে, অর্থাৎ ভার বাহুর দৈর্ঘ্য কমাতে হবে। এক্ষেত্রে ফালক্রামকে ভারী বস্তুটির দিকে আরো ছড়াতে হবে। আমার মনে হচ্ছে এই সৃজনশীলগুলো আসতে পারে, এটা আসার সম্ভাবনা অনেক বেশি। এরপর আমরা 7 নম্বর প্রশ্নে চলে যাই। 7 নম্বর প্রশ্নে একটা চিত্র দেখতে পাচ্ছি, এখানেও দেওয়া আছে একটা কি বলতো, সরল যন্ত্র দেওয়া আছে। এখানে ফালক্রাম, তারপর এটা হচ্ছে ভার, এটা হচ্ছে প্রযুক্ত বল। তাহলে আমরা চলো 7 নম্বর প্রশ্নটা আমরা ক নাম্বারটা দেখি। দোলন গতি কাকে বলে? দোলন গতি হচ্ছে কোনো বস্তুর গতি যদি এমন হয় যে এটি তার গতিকালের অর্ধেক সময় যে কোনো একদিকে এবং বাকি অর্ধেক সময় পূর্ব গতির বিপরীত দিকে চলে, তবে তার গতিকে দোলন গতি বলে। আবার দেখি, কোনো বস্তুর গতি যদি এমন হয় যে এটি তার গতিকালের অর্ধেক সময় যে কোনো একদিকে এবং বাকি অর্ধেক সময় পূর্ব গতির বিপরীত দিকে চলে, তবে তার গতিকে দোলন গতি বলে। এরপরে সাইকেলের চাকার গতি কোন ধরনের গতি? সাইকেলের চাকা ঘুরতে ঘুরতে অগ্রসর হয় বা পথ চলে। এই গতির যেমন ঘূর্ণন আছে তেমন চলন আছে। এই গতিকে ঘূর্ণন, চলন, গতি বা জটিল গতি বলে। এছাড়াও গড়িয়ে যাওয়া বলের গতি, ড্রিল মেশিনের গতিও ঘূর্ণন, চলন, গতি। এই লিভারটির প্রযুক্ত বলের মান, এখানে প্রযুক্ত বলের মান জিজ্ঞেস করছে। এখানে ভার দেওয়া আছে 40 নিউটন,
তারপরে বল বাহুর দৈর্ঘ্য 120 সেন্টিমিটার, ভার বাহু 15 সেন্টিমিটার। তাহলে আমরা বের করে ফেলি, চলো। কি বের করতে বলছে? প্রযুক্ত বলের মান। আমরা কি জানি? এখানে পেয়েছি আমরা বল বাহুর দৈর্ঘ্য 120, ভার বাহুর দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, ভার হচ্ছে 40 নিউটন। এখন আমরা কি জানি? ভার ভাগ বল সমান বল বাহুর দৈর্ঘ্য ভাগ ভার বাহুর দৈর্ঘ্য। বল কিভাবে বের করব? এই ভারটা ভার বাহুর সাথে এই ভারটা নিচে গুণ হয়ে যাবে, বল বাহুর দৈর্ঘ্য নিচে চলে আসবে। এই বলটা কিভাবে বের করব? প্রথমে এই ভার বা এই ভার বাহুর দৈর্ঘ্যের সাথে ভারের সাথে ভার বাহুর দৈর্ঘ্য গুণ হয়ে যাবে এবং বল বাহুর দৈর্ঘ্যটা নিচে চলে আসবে। তাহলে আমরা বল বের করতে পারবো। তাহলে বল সমান এই ভার গুণ ভার বাহুর দৈর্ঘ্য আর বল বাহুর দৈর্ঘ্যটা নিচে চলে যাবে। ঠিক আছে? তাহলে ভার হচ্ছে 40 নিউটন, ভার বাহুর দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, বল বাহুর দৈর্ঘ্য 120 সেন্টিমিটার। 40 কে 15 দ্বারা গুণ করব, তারপর 120 দ্বারা ভাগ করব। কত আসবে? 5 নিউটন আসবে। এরপরে ঘ নাম্বারটা দেখি। যন্ত্রটি দ্বারা প্রযুক্ত বলের কত গুণ ভার তোলা যাবে? ভার বের করতে বলছে। দেখো, বল বাহুর দৈর্ঘ্য 120 সেন্টিমিটার, ভার বাহুর দৈর্ঘ্য 15 সেন্টিমিটার। ভার ভাগ বল সমান বল বাহুর দৈর্ঘ্য ভাগ ভার বাহুর দৈর্ঘ্য। ভার ভাগ বল সমান 120 হচ্ছে বল বাহুর দৈর্ঘ্য, 15 হচ্ছে ভার বাহুর দৈর্ঘ্য। এখন দেখো, ভার ভাগ বল সমান 120 কে 15 দ্বারা ভাগ করলে 8 আসে। এখন আমাদেরকে ভার বের করতে হবে। ভার বের করতে হলে এই বলটা 8 এর সাথে গুণ হয়ে যাবে। ভার থাকবে, ভার সমান কি লিখবো? বল গুণ 8। এখন বল, সুতরাং বলতে পারবো যন্ত্রটি দ্বারা প্রযুক্ত বলের 8 গুণ ভার তোলা যাবে। কত গুণ? 8 গুণ ভার তোলা যাবে। 8 নাম্বার প্রশ্ন, একটা চিত্র দেওয়া আছে। এখানে কি বলছে? হেলানো তলকে দেওয়া আছে। ক নাম্বারটা দেখো, কপিকলের যান্ত্রিক সুবিধা নির্ণয় সূত্র কি? কপিকলের যান্ত্রিক সুবিধা নির্ণয় সূত্র হচ্ছে আম, বল যতটা পথ অতিক্রম করে ভাগ ভার ততটা পথ অতিক্রম করে। কপিকলের যান্ত্রিক সুবিধা সমান বল যতটা পথ অতিক্রম করে ভাগ ভার ততটা পথ অতিক্রম করে। তারপর জ্যাক স্ক্রু কিভাবে কাজ করে? জ্যাক স্ক্রু একসাথে লিভার ও হেলানো তলের নীতি মেনে কাজ করে। এই যন্ত্রে হেলানো তলের দৈর্ঘ্য বাড়িয়ে যান্ত্রিক সুবিধা পাওয়া যায়। অপরদিকে হাতলের যেদিকে বল প্রয়োগ করা হয় তার কাজ করে তার লম্ব বরাবর। ফলে জ্যাক স্ক্রু একই সাথে বল বৃদ্ধি ও বলের দিক পরিবর্তন করে কাজ করে। গ, চিত্র এ থেকে বি এর দূরত্ব কত কিলোমিটার? চিত্র এ থেকে বি এর দূরত্ব হলো হেলানো তলের দৈর্ঘ্য। হেলানো তলের উচ্চতা 10 মিটার, যান্ত্রিক সুবিধা 15 মিটার। যান্ত্রিক সুবিধা সমান হেলানো তলের দৈর্ঘ্য ভাগ হেলানো তলের উচ্চতা। হেলানো তলের দৈর্ঘ্য বের করতে হলে হেলানো তলের উচ্চতার সাথে যান্ত্রিক সুবিধা গুণ হয়ে যাবে। এই যে হেলানো তলের উচ্চতা গুণ যান্ত্রিক সুবিধা। উচ্চতা 10 মিটার, যান্ত্রিক সুবিধা 15, 10 15 150 মিটার। ওকে, এখন এটাকে কিলোমিটার নিতে হলে কি করা লাগবে? 1000 দ্বারা ভাগ করা লাগবে। তাহলে 0.15 কিলোমিটার চলে আসবে। এরপরে ঘ নাম্বার কি বলছে? চিত্র এ থেকে বি তে পৌঁছাতে তুমি যে ব্যবস্থা অবলম্বন করবে তা সুবিধাজনক, তা আলোচনা করো। তার সুবিধা আলোচনা করো। ঘ নাম্বারটা দেখো তাহলে। উম, ড্রামটি এ থেকে বি তে তুলতে আমি যে ব্যবস্থা অবলম্বন করব তা হলো হেলানো তল ব্যবস্থা। হেলানো তল ব্যবস্থার সুবিধা হলো এর সাহায্যে একটি ভারী বস্তুকে খাড়াভাবে তোলার চেয়ে গড়িয়ে উপরে তোলা সহজ হয়, কারণ হেলানো তলের উপরে দিয়ে